আমাদের আজকের গল্প অবিচ্ছেদ্য বন্ধন। কলমে সুমিত সান্যাল। মাকে দেখেই কিংসুক ছুটল মায়ের দিকে। আস্তে বুবলু, আস্তে। বুবলু এসে মাকে জড়িয়ে ধরেছে। অহনা ওকে জড়িয়ে ধরে একটা হামি দিয়ে দিল। রিমঝিম একদিক থেকে দাদার হাত ধরল। অংশুমান এগিয়ে আসলেন। এটা তাদের দৈনিক ব্যাপার। অহনা ঠিক এই সময় কাজের শেষে মেয়েকে স্কুল থেকে তুলে ছেলে স্কুলে চলে আসে। অংশুমান বাবু ও আসেন নাতিকে নিতে। তারপর চারজন মিলে হয় আইসক্রিম খেতে চলে যায়, নয় ভিআইপি রোডে হলদিরামের রেস্টুরেন্টে। দুই শিশু হলদিরামের দোকানে দই সিঙাড়া খেতে খুব ভালোবাসে, নয় ধোসা, তার সাথে রসমালাই তো খাবেই। আজকে বাবু সিঙ্গাপুর গেছে বৌমা, আজ তুমি আমাদের সাথে চলো না, অংশুমান বাবু বললেন। না বাবা, ও বাড়িতে যাওয়ার আমার তো আর অধিকার নেই। সে অধিকার আপনার ছেলে কেড়ে নিয়েছে আমার কাছে। অহনা গম্ভীর কণ্ঠে বলল। গভীর বেদনা ফুটে উঠেছে তার মুখে। জানি বৌমা, এটা আমারই অক্ষমতা। আমি বাবুকে আটকাতে পারিনি। তোমার মাও তো কত চেষ্টা করেছিল, কিন্তু তুমি জানো সে কত একরোখা আর জেদি। ও কত নৃশংস হতে পারে সেটা তো আমরা দেখলাম। মেয়েটির কথাও ভাবলো না। এইটুকু ছেলেকে মা ছাড়া করতে তার একটু বিবেকে লাগলো না। তোমার ছেলের সাথে মেলামেশা কি ওর পছন্দ নাকি? তোমার মা ভয় দেখিয়েছিল, তাই কিছু বলে না। তিনি করুণ স্বরে বললেন, সব আমার দোষ বুঝলে? ছেলেকে মানুষ করতে পারিনি আমরা। না বাবা, আপনারা তো ঠিকই শিক্ষা দিয়েছিলেন, কিন্তু মানুষ যখন বড় হয় তার একটা নিজস্ব সত্তা তৈরি হয়ে যায়। আজ না হয় আপনি চলুন না বাবা, মা বলছিল পারলে আপনাদের নিয়ে যেতে। অহনা প্রস্তাব দিল। কথাটা তুমি মন্দ বলনি। বাবু ফিরবে রবিবার, আমরা শনিবার অবধি থাকতেই পারি ওই বাড়িতে। যেমন কথা তেমন কাজ। দুই বালক বালিকা লাফিয়ে উঠল। দুজনে ছুটে গিয়ে মায়ের গাড়িতে উঠে পড়ল। বুবলু, রিমঝিম, চুপ করে শান্ত হয়ে বসবে। ওই যে দেখছো পুলিশ দাঁড়িয়ে আছে, দুষ্টামি করলে ধরে নিয়ে যাবে কিন্তু। দুজনে ভয়ে ভয়ে পুলিশকে দেখছে। অহনা হেসে গাড়ি ছেড়ে দিল। অংশুমান ড্রাইভারকে ওদের পিছন পিছন যেতে নির্দেশ দিলেন। বাড়িতে ফিরে ঠাকুমা নাতি নাতনিকে একসাথে দেখে ছুটে আসলেন। দুজনকে জড়িয়ে ধরে হামি দিয়ে দিলেন। এই বাড়িতে বুবলুর জামা কয়েকটা অহনা কিনে রেখেছে। অহনা প্রথমে ছেলেকে টেনে বাথরুমে নিয়ে ঢুকলো। মুখ হাত পা ধুয়ে নতুন জামা প্যান্ট পরিয়ে দিল। রিমঝিম ঠাকুমার সাথে অন্য বাথরুমে। দুই ভাই বোন ঘরে ঢুকে সব খেলনা টেনে বাহির করলো। অহনা জলখাবার তৈরি করে দুজনকে ডেকে নিয়ে গেল। এবার দুজনে ঠাকুমাকে নিয়ে পড়ল গল্প বলতে হবে। প্রভাবতী নিজের ঘরে খাটের ওপর বসে নাতি নাতনিকে গল্প বলা শুরু করলেন। মা দেখবেন ওরা যেন ঘুমিয়ে না পড়ে, এখনই রান্না হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ মা, আমি জাগিয়ে রাখবো দুজনকে। রাতের খাওয়া হয়ে গেলে অহনা দুজনকে নিজের ঘরে শুয়ে দিল। আজ সে দুজনকে পাশে নিয়ে শোবে। অন্য সময় তার একটা দিক খালিই থাকে। এমন একটা দিন যায় না যেদিন তার চোখের জলে তার বালিশ ভিজে যায় না। সেদিন শুয়ে শুয়ে সব অতীতের ছবি ভেসে ওঠে তার মানসে। তার মনের মাঝে একটা কাঁটা সব সময় বিঁধে থাকে। হৃদয়ের একটা অলিন্দ তার ফাঁকা হয়ে গেছে। সুপ্রিয় আর রহনা পরস্পরকে ছোটবেলা থেকেই জানত। দুজনের বাবা বাল্য বন্ধু ছিলেন। অহনার বাবা অরুণকান্তি হোম চৌধুরী আর্মিতে ইঞ্জিনিয়ার ছিলেন। সুপ্রিয়র বাবা অংশুমান রায়ের চোখ ছিল সিভিল সার্ভিসে। তিনি আইএএস পাশ করেছিলেন। প্রথম দিকে তাকে দেশে বিভিন্ন জায়গায় কাজ করতে হয়েছিল, কিন্তু তিনি যেহেতু পশ্চিমবাংলা ক্যাডারের আমলা ছিলেন, তিনি দীর্ঘদিন কলকাতাতে ছিলেন আর সেখানেই রিটায়ার করেন। অহনার বাবার সে সুবিধা ছিল না, তাই মেয়ে মাধ্যমিক পাশ করার পর মা বেটিকে কলকাতার বাড়িতে রেখে যেখানে ওনার পোস্টিং হতো সেখানে গিয়েই থাকতেন। ইঞ্জিনিয়ার হওয়ার দরুন তাকে দূরবর্তী অঞ্চলে যেতে হয়নি। সুপ্রিয় আর অহনার সম্পর্ক
অন্তরং আর ঘনিষ্ঠ হয়ে উঠেছিল। মাধ্যমিকের পরে যখন সে তার মায়ের সাথে পাকাপাকিভাবে কলকাতা চলে এসেছিল, তখন দুই পরিবারের ঘন ঘন আসা যাওয়া হতো। দুজনে একসাথে একই স্কুলে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনাও করেছে। দুজনের সম্পর্ক এখন বন্ধুত্বের সম্পর্ক থেকে অনেক বেশি এগিয়ে গেছে। দুই পরিবারের তাতে বিশেষ আপত্তি ছিল না। উচ্চ মাধ্যমিকের পরে আইআইটিতে চান্স পেয়ে সুপ্রিয় খড়গপুর চলে গিয়েছিল, কিন্তু সুযোগ পেলেই সে কলকাতায় তার প্রেয়সীর কাছে চলে আসতো। গোপন অভিসারের সেই দিনগুলি আজও অহনা স্মৃতিতে রয়ে গেছে। অহনা তখন প্রেসিডেন্সি কলেজে পড়ছে। প্রেসিডেন্সি কলেজ তখনও ইউনিভার্সিটি হয়নি। বিটেক পাশ করে সুপ্রিয় এমটেক করার জন্য স্কলারশিপ পেয়ে গেল। অহনাও এমএসসিতে ভর্তি হলো। সময় এগিয়ে যাচ্ছে। দুই পরিবার জানে এদের বিয়ে দিতে হবে, কিন্তু কেউ কাউকে বাধ্য করবে না। পড়াশোনা হয়ে যাক, দুজনে নিজের কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত হোক। সঠিক সময় কোনো এক শুভ লগ্নে চার হাত এক করে দিলেই হবে। সেদিন বাড়িতে জোর আলোচনা চলছে। অহনা হাত পা নেড়ে কথা বলছে। তার মা বাবাও বসে আছেন। আমি বলছি, আমি যদি আইআইটিতে রিসার্চ করি তাতে ক্ষতি কি আছে? আমাদের দেশে আইআইটি হচ্ছে টপে। সুপ্রিয় যুক্তি দিয়ে বোঝাবার চেষ্টা করছে। বোকার মতো কথা বলো না প্রিয়। প্রিন্সটন ইউনিভার্সিটির সাথে আইআইটির তুলনা হয় না। প্রিন্সটনের ফেলোশিপ পাওয়া গর্বের ব্যাপার, তোমার আমারও। অহনা বলল। দুজনের মা বাবা নিজেদের মধ্যে দৃষ্টি বিনিময় করলেন। তুমি বুঝতে পারছো না মনি, 5 বছর, তাতে কি হয়েছে প্রিয়? এই সুযোগ ছেড়ে দেওয়া পাগলামি। তোমার কিসে এত আপত্তি আমরা সকলেই জানি বাবা। মনি তো রইলই। তোমাদের দুজনার মঙ্গলের জন্যই এই সুযোগ তোমার নেওয়া উচিত। অহনার মা সুনন্দা বললেন। আমরা একটা কাজ করতে পারি দাদা। সুপ্রিয়র মা প্রভাবতী বললেন। যাওয়ার আগে আমরা একটা ছোটোখাটো অনুষ্ঠান করে আশীর্বাদটা সেরে রাখতে পারি। আমাদের বন্ধু বান্ধব আসলো, ওদের বন্ধু বান্ধব আসলো, একটা ফর্মাল এঙ্গেজমেন্ট মতো। হ্যাঁ হ্যাঁ, এটা ভালো হবে, কি বলো? সুনন্দা বললেন। অহনা সুপ্রিয়র দিকে চেয়ে আছে। সুপ্রিয় খুশি না হলেও নিমরাজি হয়েছে। তারপরে আরও 6 বছর কেটে গেছে। সুপ্রিয় একটি বহুজাতিক কোম্পানিতে গত বছর যোগ দিয়েছে, একেবারে ডেপুটি জেনারেল ম্যানেজারের পোস্টে। বিশাল মাহিনার অঙ্ক, নানা রকমের সুবিধা। অহনাও কলকাতা ইউনিভার্সিটি থেকে ফিজিক্সে পিএইচডি করে প্রেসিডেন্সিতে যোগ দিয়েছে। অহনা সুপ্রিয় বিদেশ থেকে ফেরার পরে তার মধ্যে একটা বড় পরিবর্তন লক্ষ্য করেছে। সে ভীষণ বৈষয়িক হয়ে গেছে। সে প্রায় বলে, ওই দেশে থেকে আমি একটা জিনিস উপলব্ধি করেছি, তোমার পকেটে যদি মালকড়ি না থাকে কেউ তোমাকে পুছবে না। তুমি বলতে চাইছো ভালোবাসা, দায়িত্ববোধ, গুরুজনকে শ্রদ্ধা করা এসব বাজে কথা? অহনা বলে। আমি কি তাই বলেছি নাকি? কিন্তু ভেবে দেখো, তোমার পকেটে টাকা না থাকলে কি তুমি এই সব কিছুই পালন করতে পারবে? শেষ পর্যন্ত দুজনে অরাজিতেই রাজি হয়েছে। অহনা আরও দেখেছে ইদানিং সুপ্রিয়র অহমিকাও একটু বেড়েছে। প্রিন্সটন ইউনিভার্সিটি থেকে পিএইচডি, বড় মাহিনার চাকরি, পদমর্যাদা, নতুন দামি গাড়ি, এই সব যেন তার মাথায় চেপে বসেছে। আজ অহনা আর সুপ্রিয়র বিবাহ। বেশ চমক করেই সব আয়োজন করা হয়েছে। যদিও এই বিয়েতে যৌতুকের কোনো ব্যাপার ছিল না। খাট, বিছানা, ফার্নিচার ও সুপ্রিয় নিতে রাজি হয়নি। আমি আমার বউকে যথেষ্ট সুখ স্বাচ্ছন্দ্য যদি না দিতে পারি তাহলে তো আমার বিয়ে করাই উচিত নয়, সুপ্রিয় বলেছিল। বিয়ের রিসেপশনের জন্য সে স্যাটারডে ক্লাব বুক করেছিল। শেষ পর্যন্ত ছেলেবেলার বন্ধুত্ব আজ পরিণত হয়েছে। আগামী 3 বছরের মধ্যে অহনা 2টি সন্তানকে জন্ম দিয়েছে। প্রথমে একটা ছেলে, তার 1 বছর 2 মাস পরে একটি মেয়ে। দুজনে এমনটাই প্ল্যান করেছিল। বাচ্চা মানুষ করার জন্য তো সময় নেই। 40 বছর বয়সে বাচ্চা হলো। আমাদের চুলে পাক ধরে গেছে।
দাঁত পড়তে শুরু করেছে, তখনও ছেলেমেয়ের পড়াশোনা চলছে। তার কোনো মানে হয় না। সুপ্রিয় বলে, ধকলটা যদিও অহনাকেই সইতে হয়েছে, কিন্তু সে স্বামীর সাথে একমত হয়ে ঘন ঘন সন্তান ধারণ করেছে। দুজনে বেশ গুছিয়েই সংসার করছিল। নিজের কাজের সাথে ছেলেমেয়ের দেখাশোনা ভালোভাবেই চলছিল। প্রতিদিন সুপ্রিয় বাড়ি ফিরলে সবাই মিলে বেড়াতে বেরিয়ে যেত। মা বাবাই তো ছিলেনই, নাতি নাতনি তাদের যেন অন্তঃপ্রাণ। বিয়ের 1 বছর পরেই অহনার মা হঠাৎই মারা যান। বাবা মারা যান মেয়েটি জন্মাবার পরেই। সুপ্রিয়র মা বাবা পুত্রবধূকে নিজের মেয়ের মতোই স্নেহ করতেন, ভালোবাসতেন। সুতরাং অহনা শীঘ্রই তার আঘাত কাটিয়ে উঠতে পেরেছিল। বাবার বাড়িটা এখন উত্তরাধিকার সূত্রে অহনার কাছেই চলে এসেছিল, কিন্তু তাতে তার মাথা ব্যথাই বেড়েছিল। ওদের বাড়িটা পুরানো স্টাইলের বাড়ি, বড় বড় ঘর, বিশাল হলঘর। হলঘরের ভিতর দিয়ে দোতলা সিঁড়ি উঠে গেছে। এত বড় বাড়ি ভাড়া দেওয়াও মুশকিল। অহনার ঠাকুরদা বাড়িটা গত শতাব্দীতে তৈরি করেছিলেন। বেশ রক্ষণাবেক্ষণের প্রয়োজন। একজন লোক রেখেছে দেখাশোনা করাবার জন্য। সে একদিন এসে জানালো প্রমোটাররা তাকে এসে শাসাচ্ছে। অহনার কাছেও ইতিমধ্যে কিছু প্রমোটার ঘোরাঘুরি করতেও আরম্ভ করেছে। তুমি কেন ওইসব উটকো ঝামেলা পোয়াতে চাইছো মিতু? দিয়ে দাও না বাড়িটা। সুপ্রিয় বলল, আমি সেটা চাই না প্রিয়। ওই বাড়ির সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। থাক না, ওই সব ছেদো সেন্টিমেন্ট দিয়ে আজকাল দিন চলে না। প্র্যাকটিক্যাল হতে হবে। শেষ পর্যন্ত অহনা বাড়িটা বিক্রি করে দিল। কয়েকদিন পরে সুপ্রিয় একদিন একটা নির্মীয়মান ফ্ল্যাট বাড়ির ব্রোশার অহনার হাতে দিল। বলল, আমি ভাবছি এই কমপ্লেক্সটাতে একটা 3 বেডরুমের ফ্ল্যাট কিনব। কেন? আমাদের তো বাড়ি রয়েছে, এখানে তোমার কি অসুবিধে? অহনা বলল, না না, অসুবিধা কি হবে? আজকাল ব্যাংকের সুদের হার যেভাবে কমছে, ব্যাংকে টাকা ফেলে রাখার কোনো মানেই হয় না। বাড়ি হচ্ছে এই মুহূর্তে সব থেকে ভালো ইনভেস্টমেন্ট। সুপ্রিয় যুক্তি দিল, তা ঠিক। কত দাম? বাবা জিজ্ঞাসা করলেন। 80 লাখ বাবা। 80 লাখ? পারবে? হ্যাঁ, মনে তো হয়। আচ্ছা, তোমরা আগে গিয়ে দেখে তো এসো। তারপর একদিন সকলে মিলে ফ্ল্যাট দেখতে গেল। ফ্ল্যাট বুকও হয়ে গেল। অহনা চেয়েছিল মা বাবার নাম ফ্ল্যাটে যেন থাকে। না না মা, এইটা বিষয় আশয় বাড়াবার সময় নয়। এখন তো তাঁবু তুলবার সময় হয়ে গেছে। সেটা হবে না বাবা, আপনাকে আপনার নাতনির বিয়ে দিতে যেতে হবে, আমি বলে দিচ্ছি। আরে না না মা, আমি ঠাট্টা করছিলাম। আমি তো এখনো ইয়ং আছি, দেখো। আমার কোনো রোগ জ্বালা নেই, এখনো বেশ খাটতে পারি, সব খাবার হজম করতে পারি। হ্যাঁ বাবা, আপনি চিরদিন ঠিক এই রকমই থাকবেন। ফ্ল্যাট বুক করার সময় 20% সুপ্রিয়কে জমা দিতে হবে। সুপ্রিয় অফিস থেকে লোন নেওয়ার চেষ্টাও করছিল। তুমি অফিস থেকে আবার লোন নেবে কেন প্রিয়? এমনিতে তো ব্যাংকের লোন তো নিতেই হবে, আমাদের টাকা তো রয়েছে। সেটা তোমার টাকা মনি, তুমি দেবে কেন? কেন, আমি কি তোমার কেউ নই প্রিয়? অহনা আহত কণ্ঠে বলল, তুমি আমার কি? আমার মুখে বলতে হবে মনি? এই ফ্ল্যাটটা তো আমাদের দুজনের নামেই হচ্ছে, ঘরে টাকা আছে। তুমি হয়তো কেন অফিস থেকে লোন করবে? ওরা যখন ফ্ল্যাট বুক করেছিল, ফ্ল্যাট বাড়িটা তখন শেষের মুখেই ছিল। কয়েক মাসের মধ্যেই ফ্ল্যাট তাদের হাতেই চলে আসলো। ঘটা করে গৃহপ্রবেশ করা হলো। মাঝে মাঝে ছুটি পড়লে সবাই মিলে ফ্ল্যাটে কাটিয়ে আসে। 2 শিশুর জন্য সে যেন একটা উৎসব। কখনো এই ব্যালকনিতে ছুটছে, কখনো ওই ব্যালকনিতে ছুটছে। সময় এগিয়ে যায়। এখন ছেলে কিংসুক 6 বছর বয়স। এই বছর একটা ভালো স্কুলে তাকে প্রথম শ্রেণীতে ভর্তি করা হয়েছে। মেয়ে রিমঝিম, সেও বায়না ধরল তাকে একটা কিন্ডারগার্টেন স্কুলে ভর্তি করে দেওয়া হলো। সম্প্রতি সুপ্রিয়র পদোন্নতিও হয়েছে। অহনার গত বছর পদোন্নতি হয়েছিল, সে লেকচারার থেকে প্রফেসর হয়েছে। তাতে দিন কয়েক সুপ্রিয়র একটু মুখ গোমড়াই হয়েছিল। সুপ্রিয় এখন ডেপুটি জেনারেল ম্যানেজার থেকে জেনারেল ম্যানেজার হয়েছে। পদোন্নতির সাথে দায়িত্ব বেড়েছে।
কাজের চাপ বেড়েছে। এখন অহনার জন্য একটা গাড়ি কেনা হয়েছে। সুপ্রিয় বেশ অবাক হয়েছিল যখন দেখলো সে নির্ভয়ে গাড়ি চালিয়ে কলেজে যাচ্ছে, প্রয়োজনে ছেলে মেয়ে মা বাবাকে নিয়ে বেরোচ্ছে। এখন ছেলে মেয়েকে দেখাশোনা করবার জন্য বাড়িতে সর্বদার মেয়ে রাখা হয়েছে। শিশুগুলো যখন স্কুলে যায় তখন সে বাড়ির টুকটাক কাজ করে। রিমঝিমে স্কুল 12টায় ছুটি হয়ে যায়। স্কুল বাস বাড়ি পৌঁছে দিয়ে যায়। মেয়েটি তাকে বাস থেকে নামিয়ে নিয়ে আসে। ছেলে কিংসুকের ছুটি হয় দুপুর 2:30-টে। তখন একবার রিমঝিমকে কোলে নিয়ে তার ভাইকে বাস থেকে নিয়ে আসতে হয়। অন্য সব কাজ করার জন্য একটা ঠিকে মেয়ে সময় মতো আসে, কাজ করে চলে যায়। বেশ সুষ্ঠুভাবেই সব ব্যবস্থা চলছিল। সেদিন সকালে অহনা ছেলে মেয়েকে স্কুলে পৌঁছে দিয়ে নিজের কলেজে চলে গেল। হঠাৎ 11টার সময় শাশুড়ি তাকে ফোন করলো। অহনা, আমার বাবা আজ সকালে মারা গেছেন। আমরা বর্ধমান যাচ্ছি। রিনি রইল, তুমি চিন্তা করবে না, সে ঠিক বাচ্চাদের নিয়ে আসবে। আমি কি বাড়ি চলে আসবো মা? যদিও আমার আজকে একটা জরুরি সেমিনার আছে। অহনা চিন্তিত স্বরে বলল। প্রিয়কে জানিয়েছেন? না, ওর সাথে যোগাযোগ করতে পারলাম না। হ্যাঁ মা, আজ ওর অফিসে বিদেশ থেকে কোম্পানির ওপর মহলের প্রতিনিধিরা এসেছেন। ও ওনাদের সাথে ফ্যাক্টরি গেছে সকালে। সারাদিনই বোধহয় ব্যস্ত থাকবে ওনাদের সাথেই। আমি বলে দেব, অহনা বলল। অহনা বাড়িতে রিনিকে ফোন করলো। অন্য কাজের মেয়েটিকে অনুরোধ করলো সে অন্য বাড়ির কাজ সেরে যেন রিনিকে সঙ্গ দেয়। না দিদি, আজকে হবে না। আমার বরের ভীষণ জ্বর, বাড়িতে কেউ নেই। আমি বাড়ি ফেরার আগে একবার রিনি দিদিকে দেখে আসব, যদি কোনো দরকার থাকে। রিনি আশ্বাস দিল চিন্তা না করতে। তাও অহনার দুশ্চিন্তা কাটল না। সুপ্রিয়কে কয়েকবার ফোন করার চেষ্টা করেও ব্যর্থ হলো। সুপ্রিয়কে মেসেজ করে দিল, যদিও দাদু মারা যাওয়ার খবরটা দিল না। সেদিন বিকেলে 3টে নাগাদ সুপ্রিয় কনফারেন্স রুমে ব্যস্ত। হঠাৎ ঘরের ফোনটা সশব্দে বেজে উঠল। ফোনটা সুপ্রিয়র সামনেই রাখা ছিল। সে তখন নিজের বক্তব্য রাখছিল। সুপ্রিয় সরি বলেই ফোনটা তুলল। স্যার, আপনার বাড়ি থেকে ইমার্জেন্সি ফোন এসেছে, তাই আপনাদের ডিস্টার্ব করতে বাধ্য হলাম, অপারেটর বলল। ওকে দিন, সুপ্রিয় গম্ভীর কণ্ঠে বলল। রিনি কাঁদো কাঁদো গলায় বলল, দাদাবাবু, আপনি তাড়াতাড়ি বাড়ি চলে আসুন। আমার বাবা মারা গেছে, আমাকে এক্ষুনি যেতে হবে। আমি আপনাকে ফোন করেছি, বৌদিকে ফোন করেছি, কাউকে মোবাইলে পাচ্ছি না। তাই রিনি কাঁদতে আরম্ভ করলো। আচ্ছা আচ্ছা, আমি এক্ষুনি যাচ্ছি, সুপ্রিয় চাপা কণ্ঠে বলল। তারপর সকলকে ইংরাজিতে বলল, সরি জেন্টেলম্যান, আমার বাড়িতে হঠাৎ একটা ইমার্জেন্সি হয়েছে, আমাকে যেতে হবে। দুঃখিত, আপনারা চালিয়ে যান। মিস্টার মুখার্জি, আপনি দেখুন এই মিটিংটা। সুপ্রিয় ঝড়ের মতো বেরিয়ে গেল। সুপ্রিয়কে দেখে রিনি বাড়ি চলে গেল। কিছুক্ষণ পরে অহনা যখন ঘরে ঢুকলো তখন প্রথমত সে একটু অবাকই হলো। সুপ্রিয় তো কখনো এত তাড়াতাড়ি আসে না। তারপর তার রাগে লাল চেহারা দেখে সে শঙ্কিত কণ্ঠে বলল, কি হয়েছে তোমার? তোমার কি হয়েছে? সুপ্রিয় গর্জে উঠল। মানে, তুমি রিনির ফোন তুলেছিলে না কেন? সুপ্রিয় চিবিয়ে চিবিয়ে বলল, তোমাকে বলেছিলাম না আজ আমার একটা ইম্পর্ট্যান্ট সেমিনার ছিল। সেমিনার শেষ হতেই আমি বেরিয়ে পড়েছি। গাড়ি স্টার্ট করে দেখলাম আমার ফোন ডেড। চার্জারটা আমার অফিসে ফেলে এসেছি। কিন্তু তোমার হলোটা কি? আজ তোমার জন্য কোম্পানির প্রেসিডেন্টের সামনে, সব ডিরেক্টরদের সামনে আমার ইজ্জত মাটিতে মিশে গেল। তুমি এই চাকরি ছেড়ে দেবে? অহনা একেই ক্লান্ত ছিল। তারপর সুপ্রিয়র জ্বালা ধরানো কথা শুনে সে নিমেষে জ্বলে উঠল। তোমার মাথাটা ঠিক আছে? তুমিও কাজ করো, আমিও কাজ করি। রিনি তোমাকেও মোবাইলে ফোন করেছে, আমাকেও করেছে। দৈবাত সে আমাদের ধরতে পারেনি, তাতে এত রাগ দেখাবার কি আছে? যাও গিয়ে মাথায় ঠান্ডা জল ঢালো। অহনা ছেলে মেয়ের হাত ধরে হনহনিয়ে ঘরের ভেতর ঢুকে গেল। হঠাৎ সুপ্রিয় করে সোফা ছেড়ে উঠল আর হনহনিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল।
কিছুক্ষণ পরেই অহনা দেখল সে ঝড়ের মতো গাড়ি নিয়ে বেরিয়ে গেল। অনেক রাত পর্যন্ত অপেক্ষা করে অহনা কয়েকবার সুপ্রিয়র মোবাইলেও ফোন করে ওকে ধরবার চেষ্টা করলো। সুপ্রিয় ফোন তুলল না। শেষে মেসেজ করলো, কোথায় তুমি? আমার বাড়িতে। আসবে না? না, বিরক্ত করো না। অহনা তারপর আর কোনো জবাব পেল না। পরদিন চিন্তা করতে করতে অহনা ছেলে মেয়েদের জলখাবার খাওয়ালো, স্কুলের জন্য তৈরি করলো। দুজনকে স্কুলে পৌঁছে সে নিজের কলেজে চলে গেল। সারাদিন বারে বারে চেষ্টা করে অহনা বিফল হয়েছে সুপ্রিয়র সাথে যোগাযোগ করায়। কী রে বাবা, এত কিসের রাগ? সে ভাবল। বর্ধমান থেকে মা বাবা সুপ্রিয়কে বেশ কয়েকবার ফোনে ধরবার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। শেষে শাশুড়ি অহনাকে ফোনে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে বলতো মা, টুবাই ফোন ধরছে না কেন? কিছুই না মা, ওর বিদেশ থেকে বড় কর্তারা সব এসেছে, ও এখন ভীষণ টেনশনে আছে, বিরক্ত করলে কামড়েও দিতে পারে। পরিস্থিতি হালকা করার জন্য অহনা বলল। তাও মায়ের মন চঞ্চল হয়ে আছে। তুমি কালকে চলে যাও বুঝলে, বাচ্চাগুলোর জন্য আমার চিন্তাই হচ্ছে। বাড়িতে একটা চাপা উত্তেজনা, সন্ত্রস্ত পরিবেশ। বাচ্চারা সব কিছু না বুঝেও বুঝেছে কোনো ব্যাপার নিয়ে মা বাবার মধ্যে বিবাদ চলছে। 2 দিন হয়ে গেছে অহনা জেনেছে। পরদিন এক সময় বাড়ি এসে সুপ্রিয় একটা বড় সুটকেস করে তার সমস্ত জামা কাপড় নিয়ে গেছে। সেদিন কলেজ থেকে ফিরতেই রিনি অহনাকে একটা কুরিয়ারের খাম দিল। খাম খুলে অহনা দেখল সুপ্রিয় তাকে ডিভোর্সের চিঠি পাঠিয়েছে। চিঠি হাতে নিয়ে সে স্তব্ধ হয়ে বসে রইল। অহনার চেহারা দেখে রিনি বাচ্চাদের ভুলিয়ে ভালিয়ে ভিতরে নিয়ে চলে গেল। তখনই দরজায় টুংটাং। অহনা যেন শুনতেই পায়নি। তার 2 চোখ দিয়ে অবাধ বাড়িধারা বয়ে চলেছে। রিনি এসে দরজা খুলল। অংশুমান ফিরে এসেছেন। ঢুকেই অহনার বিধ্বস্ত মুখ দেখে হকচকিয়ে গেলেন। এই 2 দিনে এমন কি হলো? কি হয়েছে মা, তুমি কাঁদছো কেন? অহনা নিঃশব্দে খামটা ওনার দিকে এগিয়ে দিল। আরে, টুবাইয়ের কি মাথা খারাপ হয়ে গেছে? কোথায় সে? সে নিজের বাড়িতে। নিজের বাড়িতে মানে? ফ্ল্যাটে। অহনা মাথা নাড়ল। আমি দেখছি। তিনি তৎক্ষণাৎ যাওয়ার জন্য তৎপর হলেন। এখন যাবেন না বাবা, আপনি অনেকটা পথ জার্নি করে এসেছেন, আজকে থাক, না হয় আপনি কালকে যাবেন। না না, আমি ঠিক আছি। তারপর অহনার অশ্রুস্নাত মুখের দিকে তাকিয়ে ওনার মনটা হু হু করে উঠল। আপনার গিয়ে কিছু হবে না বাবা, ও আমাকে চায় না। লড়াই করে কি সম্পর্ক টিকিয়ে রাখা যাবে? অহনা এমন করুণ স্বরে বলল যে অংশুমান বাবুর 2 চোখ ভরে আসলো। পরদিন বিকেলে তার ফ্ল্যাটে পৌঁছে সুপ্রিয়া দেখল বাবা দাঁড়িয়ে আছেন। বাবা, তুমি? এটা কি টুবাই? একদিন রিনি বৌমার ফোনে পায়নি বলে সে তোমাকে ফোন করেছে, তোমাকে মোবাইলে পায়নি বলে তোমার অপারেটরকে ফোন করেছে। এতে এমন কি হলো যে তুমি একেবারে ডিভোর্সের নোটিশ পাঠিয়ে দিলে? তোমার মাথা কি ঠিক আছে? বাবা বেশ অসন্তুষ্ট, রাগী স্বরে বললেন, তুমি নাকি ওকে ভালোবেসেছিলে, সেই কারণে তুমি আমেরিকা যেতে চাওনি। সেখানে তুমি কি হাতি ঘোড়া শিখেছো আমি জানি না, কিন্তু সেখানকার বিষাক্ত কালচার পুরোপুরি রপ্ত করে এসেছো। অসভ্যতা, উগ্রতা আর অহমিকা পুরোপুরি শিখে এসেছো। আমার যা কিছু বলার আমি আমার নোটিশে বলে দিয়েছি। আমার সাথে থাকতে গেলে ওকে চাকরি ছাড়তে হবে। সেদিন ওর জন্য আমার কোম্পানির প্রেসিডেন্টের সামনে, বোর্ড মেম্বারদের সামনে অপদস্থ হতে হয়েছে। তোমাকে কেউ কিছু বলেছে? না, মুখে কিছু বলেনি, কারণ ওরা তো তোমার মতো অমানুষ নয়। তারা জানে মানুষের জীবনে কখনো কখনো ইমার্জেন্সি আসতেই পারে। আর বৌমা কেন চাকরি ছাড়বে তোমার জন্য? কে তুমি? সে তোমার মতোই এক নামকরা ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেছে। সেই নামকরা ইউনিভার্সিটি তাকে সসম্মানে কাজ দিয়েছে। ওইসব আমি জানি না, আমার যা বলার আমি বলে দিয়েছি। সুপ্রিয় বাবার পাশ কাটিয়ে নিজের জামা কাপড় নিয়ে বাথরুমে ঢুকে গেল। বাবা আহত মুখ নিয়ে ফিরে গেলেন। সেদিন সুপ্রিয় আর অহনার ডিভোর্স কেসের শুনানির দিন। বাচ্চারা স্কুলে চলে গেছে, দুজনেই কোর্টে উপস্থিত।
সুপ্রিয়র মা বাবাও অহনার সাথেই এসেছেন। ইদানিং এই রকম পরিবার সংক্রান্ত কেসের শুনানি বেশিরভাগ সময় মহিলা জজের কোর্টেই হয়ে থাকে। আজকের কেসে জজ হচ্ছেন শ্রীমতী কৌশানী ভদ্র। কোর্টের শুনানি শুরু হলো। বেলিফ ফাইলটা পড়ে শোনালো। জজের ভুরুতে চওড়া ভাঁজ। এই তো দেখছি এক আশ্চর্য কেস, জজ বলতে শুরু করলেন। আমার ৩৫ বছরের কেরিয়ারে আমি কোনোদিনও শুনিনি যে স্ত্রী ঠিক সময় বাচ্চার আয়ার ফোন ধরতে পারেনি, তাই সে স্বামীর অফিসে ফোন করেছে, সে কারণে স্বামী স্ত্রীকে ডিভোর্স দিতে চায়। এ তো দেখছি ইনি পশ্চিমের মানুষকেও হার মানিয়ে দিয়েছেন। মিস্টার রায়, আপনি কি বলবেন? জজ ভ্রুকুটি করে সুপ্রিয়র দিকে তাকালেন। আসলে ম্যাডাম, আমার অভিযোগ হচ্ছে অহনা নিজের সন্তানদের অবহেলা করেছে। মা হিসেবে তার প্রথম দায়িত্ব তার সন্তানদের প্রতি। সে কাজ করে, তাতে তার প্রাইমারি দায়িত্ব মকুব হয়ে যায় না। মিস্টার রায়, এটা আপনি ভীষণ আপত্তিজনক একটা কথা বললেন। জজ যেন গর্জে উঠলেন। সন্তান আপনাদের দুজনার, দায়িত্ব আপনাদের দুজনার সমান, এতে প্রাইমারি সেকেন্ডারি বলে কিছু নেই। আর মিসেস রায় একদিন আপনাদের আয়ার ফোন অ্যাটেন্ড করতে পারেনি, এতে কি করে প্রমাণিত হয়ে গেল যে সে সন্তানদের অবহেলা করছে? আমি কিছু বলতে চাই ম্যাডাম, যদি আপনি অনুমতি দেন। প্রভাবতী উঠে দাঁড়িয়ে বলে উঠলেন। আপনি? আমি সুপ্রিয় রায়ের মা ম্যাডাম। আপনি উইটনেস বক্সে এসে কথা বলুন। প্রভাবতী এগিয়ে গেলেন। ম্যাডাম, আমার বৌমা তার সন্তানদের অবহেলা করে, এর থেকে বড় মিথ্যা আর হয় না। এরা দুজনেই প্রেম করে বিয়ে করেছে, মা বাবার সম্মতিতেই বিয়ে করেছে। অহনা বাচ্চা ভালোবাসে, তাই নিজে সুপ্রতিষ্ঠিত প্রফেসর হওয়া সত্ত্বেও সে পরপর 2 বছরে 2টি সন্তান জন্ম দিয়েছে। নিজের কাজ সামলে অসাধারণ দক্ষতার সাথে সেই 2 সন্তানকে বুকে করে মানুষ করছে। তার সাক্ষী আমি আর সুপ্রিয়র বাবা। অহনার মতো মেয়ে হয় না ম্যাডাম, অহনার মতো মা হয় না। প্রভাবতীর 2 চোখ ভরে এসেছে। মিস্টার রায়, আপনি কি বলবেন? উনি তো আপনার মা নাকি? হ্যাঁ ম্যাডাম, মা জানে না। সেই দিন অহনার জন্য আমাকে আমার কোম্পানিতে প্রেসিডেন্টের সামনে, বোর্ড মেম্বারদের সামনে অপদস্থ হতে হয়েছে। আমি বোর্ডকে সম্বোধন করছিলাম, সেটা মাঝপথে ফেলে বেরিয়ে আসতে হয়েছে। আর এসে কি শুনলাম, ম্যাডাম সেমিনারে বক্তৃতা দিচ্ছিলেন। সুপ্রিয় তাচ্ছিল্যের সুরে বলল। মিস্টার রায়, জজ আবার গর্জে উঠলেন। আপনার মিটিং ইম্পর্টেন্ট ছিল, মিসেস রায়ের সেমিনার জরুরি হতে পারে না। আপনি কোন যুগের মানুষ? ম্যাডাম, আমি কিছু বলতে চাই। অংশুমান উঠে দাঁড়ালেন। জজ ওকে চেনেন? হ্যাঁ স্যার, আপনি যদি একটু উইটনেস বক্সে আসেন। অংশুমান বাবু উইটনেস বক্সে এসে বললেন, এই সব সুপ্রিয়র ভ্রান্ত ধারণা। ওর অফিসের বড় কর্তারা সব নর্মাল, বুদ্ধিমান ব্যক্তি, অভিজ্ঞ মানুষজন। ওরা এই ঘটনা নিয়ে সুপ্রিয়কে কিচ্ছু বলেনি। ও অযথা জল ঘোলা করে আমার বৌমাকে অপদস্থ করতে চাইছে। এটা ভীষণ আপত্তিজনক কাজ, এর একটা বিহিত হওয়া দরকার। অবশ্যই, কিন্তু তার আগে আমি মিসেস রায়ের বক্তব্য শুনতে চাই। মা বাবা আমাকে স্নেহ করেন, ভালোবাসেন ম্যাডাম। একজন মা তার সন্তানদের ভালো না বাসলে তাদের গর্ভে ধারণ করতে পারে না। সেটা রোধ করার অনেক উপায় আছে, সবাই জানে। কিন্তু আমি মা হতে চেয়েছিলাম। আমরা পরস্পরকে ভালোবাসতাম। আমি ভেবেছিলাম আমাদের সন্তান এই ভালোবাসাকে পরিপূর্ণ করবে, চিরস্থায়ী করবে। কিন্তু আমার ভাগ্য খারাপ, আমার স্বামী আজ আর আমাকে ভালোবাসে না। আপনি যদি এই মামলা নাকচ করে দেন, তাতে আমি আমার স্বামী ফিরে পাবো না, তার ভালোবাসা ফিরে পাবো না। তাই আমি আর এই মামলার বিরোধিতা করতে চাই না। ও যা চায় তাই দিয়ে দিন ম্যাডাম। অহনা তার মুখ ঘুরিয়ে নিয়েছে, মুখ চেপে কান্না থামাবার চেষ্টাও করছে। কোর্টরুমে সেই সময় অনেকের চোখেই জল। জর্জের চোখও ঝাপসা হয়ে গেছে। কিছুক্ষণ ঘরে নিস্তব্ধতা ছেয়ে রইল। আপনাদের 2 সন্তান আছে, তাদের কি হবে? শেষে জজ বললেন। আপনি আমার মেয়েকে আমায় দিয়ে দিন ম্যাডাম, সুপ্রিয় বলল। না ম্যাডাম, আমি বলবো মেয়ে আমার কাছেই থাক। মেয়ে এখন ছোট,
কিন্তু কয়েক বছর পর সে বড় হবে, তখন তার মাকে বেশি দরকার হবে জৈবিক কারণে। আমি জানিও আমাকে ভালো না বাসলেও তার সন্তানদের ভালোবাসে। আমি আশা করব সে আমার ছেলেকে অবহেলা করবে না, অহনা বলল। শেষ পর্যন্ত ডিভোর্স মঞ্জুর হয়ে গেল। ছেলে সুপ্রিয়র কাছে থাকবে আর মেয়ে অহনার কাছে থাকবে। তবে দুজনে ছেলে মেয়ের সাথে সুবিধা মতো দেখা করতে পারবে। কোর্ট পরিবার কল্যাণ দপ্তরকে অনুরোধ করল সুপ্রিয়র কাছে থাকা শিশুর ওপর নজরদারি করার পুলিশের সাহায্যে। সুপ্রিয়র মা বাবা বৌমার সাথেই থাকবেন। অহনা খোরপোশ অস্বীকার করেছে। অহনা ছেলেকে ভুলিয়ে ভালিয়ে রাজি করালো বাবার সাথে যাওয়ার জন্য। সে যখন খুশি তার মায়ের কাছে আসতে পারে, মা তার সাথে দেখা করবে। সুপ্রিয় বাধা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু মা কঠিনভাবে বলেছিল সে যদি বাচ্চাদের তাদের মায়ের থেকে দূরে করার চেষ্টা করে তবে সে তার মরা মুখ দেখবে। সেদিন সুপ্রিয় ছেলে জিনিসপত্র নিয়ে যেতে বাড়ি এসেছে। অহনা ছেলের সব জিনিসপত্র সুটকেসে গুছিয়ে রেখেছে। রিনি তার ভাইজিকে দিয়েছে ছেলেকে দেখাশোনা করবার জন্য। অহনা তাকে সব কাজ বুঝিয়ে দিচ্ছে। সুপ্রিয় যাওয়ার আগে একটা চেক অহনার হাতে দেখল। সে দেখল 20 লাখ টাকার চেক। কি এটা? তুমি দিয়েছিলে ফ্ল্যাটের ডাউন পেমেন্টের জন্য। সেটা আমার দরকার নেই। আমি আমার স্বামীকেই ধরে রাখতে পারলাম না, টাকা পয়সা নিয়ে কি হবে? অহনা চেকটা ছিঁড়ে সুপ্রিয়কে ফিরিয়ে দিল। তুমি ভালো থেকো, আমার ছেলেকে দেখো, অহনা করুণ স্বরে বলল। তার মুখে হতাশা, গ্লানির ছায়া। সুপ্রিয় মুখ নিচু করে চলে গেল। আজ প্রথমবার তার নিজেকে খুব ছোট মনে হচ্ছে। আস্তে আস্তে তারা রুটিনে ফিরে গেছে। সুপ্রিয় প্রতিদিন চেষ্টা করে তাড়াতাড়ি বাড়ি ফেরার। সব সময় সেটা হয়ে ওঠে না। মাঝে মাঝেই সে লক্ষ্য করেছে বুবলু নিজের ঘরে বসে পড়া করছে, আর আয়া সামনের ঘরে বসে টিভিতে সিরিয়াল দেখছে। সেদিন সুপ্রিয় বেশ চোটপাট করেছিল, আবার ভয় ছিল বেশি চোটপাট করলে মেয়েটি যদি তার ছেলের কোনো ক্ষতি করে। সেদিন প্রথম তার নিজেকে ভীষণ অসহায় মনে হয়েছিল। আমি কেন এমন করলাম, সবার জীবন তছনছ করে দিলাম, সেদিন তার মনে হয়েছিল। সেদিন অংশুমান কাউকে না জানিয়ে হঠাৎ নাতিকে দেখতে গেছেন। দেখলেন আয়া যথারীতি বসে বসে টিভি দেখছে, আর বুবলু নিজের ঘরে বসে কাঁদছে। এটা কি হচ্ছে? তুমি বসে বসে টিভি দেখছো, আর যার জন্য তোমাকে এখানে রাখা হয়েছে সে ঘরে বসে বসে কাঁদছে? অংশুমান রক্তচক্ষু নিয়ে বললেন। তখনই সুপ্রিয় বাড়ি ঢুকলো। সেও বাবার সাথে যোগ দিল। আমার ভুল হয়ে গেছে দাদা, আর কখনো হবে না। সে হাতে পায়ে ধরছে। অংশুমান বাড়িতে অহনাকে ফোন করলো। অহনা রিনিকে নিয়ে ছুটে আসলো। রিনিও ভাইজিকে বকতে আরম্ভ করলো। সুপ্রিয় 1 মাসের মাহিনা দিয়ে আয়াকে বিদায় করলো। ঠিক হলো অংশুমান এই বাড়িতেই থাকবেন। কয়েকদিনের মধ্যে সুপ্রিয় আরও একটা আয়া জোগাড় করেই ফেলল। অহনা প্রতিদিন ছেলে স্কুলেই যায়। তারপর অনেকটা সময় তারা একসাথে কাটায়। প্রতিদিন ভিন্ন ভিন্ন প্ল্যান হয়, কখনো গঙ্গার ঘাট, কখনো গড়ের মাঠে খেলা, ছুটোছুটি, তারপর নানা মুখরোচক খাওয়া। অংশুমান বাবু সাথে থাকেন। তিনিও সময় পান নাতনির সাথে কিছুটা সময় কাটাবার। যখন সুপ্রিয় কলকাতার বাইরে যায় ওরা সবাই একসাথেই থাকে। সুপ্রিয় সবই জানে, কিন্তু সে বিরোধ করে না। মুখে না স্বীকার করলেও সে জানে একটা শিশুর জন্য তার মা অপরিহার্য, অপূরণীয়। সেদিন অহনা যখন বুবলু স্কুলে পৌঁছলো তখন দেখলো সুপ্রিয়র বাড়ি থেকে ড্রাইভার গাড়ি নিয়ে এসেছে, কিন্তু বাবা আজকে সাথে আসেননি। অহনাকে দেখে ড্রাইভার এগিয়ে এসে বলল, দিদিমণি, বাবু বলেছেন বুবলু বাবুকে আপনি আপনার সাথে নিয়ে যান। কেন, বুবলুর দাদু আজ আসলেন না? জানি না দিদিমণি। কি হলো, সবাই ঠিক আছে তো? বাবার কিছু হয়নি তো? প্রিয় ওঝা জোরে গাড়ি চালায় মাঝে মাঝে। 7-5 ভাবতে ভাবতে অহনা 2 বাচ্চাকে সাথে নিয়ে বাড়ি ফিরল। বাড়ি এসে দেখলো মা বাড়িতে নেই। রিনি চিন্তিত মুখ নিয়ে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার রিনি, মা কোথায়? বাবার হার্ট অ্যাটাক হয়েছে দিদি, মা হসপিটালে গেছে। দাদাবাবু মাকে নিয়ে গেছেন। কি, কবে হলো এইসব? আমাকে জানাওনি কেন তোমরা? দাদাবাবু আমাকে মানা করেছেন দিদি,
ও আমাকে জব্দ করা হচ্ছে। অহনা সুপ্রিয়কে ফোন করতে যাবে, তখনই তার ফোন বেজে উঠল। বাবার হার্ট অ্যাটাক হয়েছে। যখন একটু জ্ঞান ফিরছে বারে বারে তোমার নাম করছে, রিমঝিমের নাম করছে। তুমি একটু আসবে প্লিজ রিমঝিমকে নিয়ে? সুপ্রিয় অনুনয়ের সুরে বলল। আমরা যাচ্ছি, এখনই যাচ্ছি। কোথায় আছে বাবা? সুপ্রিয় হসপিটালের নাম বলে দিল। অহনা উল্টো পায়ে মেয়েকে নিয়ে হসপিটালে ছুটল। বাবা হসপিটালে আইসিইউতে রয়েছেন। সকল স্পেশালিস্ট ডাক্তাররা ঘিরে রয়েছেন। কলকাতায় অংশুমান রায় এক পরিচিত নাম। তিনি স্বাস্থ্য সচিব থাকা কালেই কলকাতার হাসপাতালগুলো থেকে পার্টির দালালদের উৎখাত করেছিলেন। কোনো লালুভুলু মানুষকে আতঙ্কিত করতে পারবে না। বাবা, এই যে আমি এসেছি বাবা, এই যে আপনার নাতনি। অহনা বাবার হাতের ওপর হাত রাখল। রিমঝিম তার ছোট ছোট আঙুল দিয়ে দাদুর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। অংশুমান আস্তে করে চোখ খুললেন। বৌমা, মামনি। ওনার মুখে হাসির রেখা ফুটে উঠল। 4 দিন হসপিটাল থেকে বাবাকে সুস্থ করে বাড়ি নিয়ে আসলো অহনা। ডিভোর্সের পরে অহনা এই ফ্ল্যাটে কখনো পা রাখেনি। এখন বাবার কিছুদিন বিশ্রামেই থাকতে হবে। সেদিন অহনা বাবার কাছে বিদায় নিয়ে মেয়েকে নিয়ে বাড়ি চলে গিয়েছিল। সুপ্রিয় বাবার অসুখের পরে প্রথম অফিসে গেছে। সেদিন অফিস থেকে ফিরে সুপ্রিয় দেখল অহনা চলে গেছে। ও চলে গেল বাবা? কি করবে তবে? তুমি তো ওকে নিজের জীবন থেকেই ছেঁটে ফেলে দিয়েছ। যখন আমার মুমূর্ষ অবস্থা ছিল সে আমাকে বাঁচিয়েছে, সুস্থ করে বাড়ি পৌঁছে দিয়ে গেছে। সুপ্রিয়র মুখ থেকে একটা কথাও বেরোলো না। সে শূন্য চোখে তাকিয়ে রইল। সেদিন রাত্রে শুয়ে শুয়ে সুপ্রিয়র কানে বাবার কথাগুলো ভাসছিল। তুমি তো বৌমাকে তোমার জীবন থেকেই ছেঁটে ফেলে দিয়েছ। অহনার চোখের জলে ভেজা মুখ ভেসে আসছিল। কোর্টে বলা অহনার কথাগুলো তার কানে ভাসছিল। আপনি যদি এই মামলা নাকচ করে দেন ম্যাডাম, তাতে আমি আমার স্বামী ফিরে পাবো না, আর ভালোবাসাও তার ফিরে পাবো না। আমি আজও তোমাকেই ভালোবাসি মিতু, সুপ্রিয় প্রতি মুহূর্তে বলতে চেয়েছে। নিজের অহমিকার জন্য বলতে পারেনি। আজকাল সুপ্রিয় বুবলুকে সাথে নিয়েই শুতে যায়। নিষ্পাপ বালকের দিকে তাকিয়ে থাকতে থাকতে তার দু চোখ ঝাপসা হয়ে যায়। ওই পাশে রিমঝিম নেই, নেই অহনা। একদিন সুপ্রিয় বুবলুকে ঘুম পাড়াচ্ছে। হঠাৎ সে প্রশ্ন করল, তুমি কি বোনকে একটুও ভালোবাসো না বাবা? সুপ্রিয় অবাক। আমি তোমাদের দুজনকেই ভালোবাসি সোনা। তুমি তো কখনো ওর কাছে যাও না, ও মায়ের কাছে থাকে, তাই তুমি ওকে দেখতে যাও না। সুপ্রিয় চুপ। তুমি আর আমার মাকে ভালোবাসো না বাবা? সুপ্রিয় ছেলের মুখের দিকে চেয়ে রইল। বালকের মুখে কেমন করুণ ভাব। সুপ্রিয় ওকে বুকের মধ্যে টেনে নিল। কিছুক্ষণ পরে দেখলো ছেলে বাবার বুকে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছে। ছেলেকে ভালো করে শুয়ে দিয়ে সুপ্রিয় ব্যালকনিতে এসে দাঁড়ালো। শুক্লপক্ষের তৃতীয়ার চাঁদ, নির্মেঘ আকাশে তার হাসি ঠোঁটের ওপরে একটি তিলের মতো একটি তারা নিয়ে জেগে উঠেছে। শহরের কোলাহল প্রায় স্তিমিত হয়ে এসেছে। তার 30 তলার এই ফ্ল্যাটের বাহিরের আওয়াজ এমনিতেই কম শোনা যায়। কতদিন রিমঝিমকে দেখেনি সে। রিমঝিমের মুখটা ভেসে উঠেছে সুপ্রিয়র চোখের সামনে। একেবারে ছাঁচে গড়া মুখটা, একেবারে মায়ের মতো। 5 বছরের অহনার মুখ বেশ ভালোভাবেই মনে আছে তার। কথা বলবে ঠিক মায়ের মতো, আর সেই উচ্ছল হাসিটা। সুপ্রিয়র একটা দীর্ঘশ্বাস ছাড়ল। পকেট থেকে সিগারেটের প্যাকেটটা বের করে দেখো, এখনো 5টা বাকি। বাচ্চাদের সামনে ওকে সিগারেট খেতে দিত না অহনা। অভ্যাসটা রয়েই গেছে। আগামীকাল রবিবার। সকাল হতেই বুবলু দাদুকে তাড়া দেয়, তাড়াতাড়ি চলো, বোন বসে আছে। রবিবার বুবলু মায়ের কাছে গিয়ে জলখাবার খায়। রবিবার মা লুচি তরকারি দেবে, তার সাথে মোহনভোগ। ছুটির দিনে বুবলু দাদুর সাথে মায়ের কাছেই চলে যায়। গরমের ছুটিতে তো সেটা প্রতিদিনই হয়। গরমের ছুটিতে কোথাও বেড়াতে গেলে অহনা বাবাকে দিয়ে বলে পাঠায়। সুপ্রিয়র মনে পড়ে গরমের ছুটিতে সকলে মিলে পাহাড়ে বেড়াতে যাওয়া, কখনো দার্জিলিং গ্যাংটক, কখনো সিমলা কুলু মানালি, কখনো উটি। সেই সময় সে যেন অহনাকে নতুন করে আবিষ্কার করত।
আজ সে রিক্ত, নিজের দোষে সব শেষ করে দিয়েছে। পুজোর দিন কয়েক সব থেকে খারাপ লাগে। সুপ্রিয় সেই সময় বাবাও বাড়ি চলে যান, বুবলুও চলে যায় মায়ের কাছে। তার 30 তলার ব্যালকনিতে দাঁড়িয়ে সে দেখে সারা শহরে আলোর বন্যা বয়ে যাচ্ছে, চারিদিকে ঢাকের আওয়াজ। ওর হাউজিং কমপ্লেক্সে পুজো হয়, সেখানে গিয়ে দাঁড়ায় কিছুক্ষণ। প্রতিবার ঠিক কেউ না কেউ এসে ওকে খোঁচা দেবে, ছেলে মেয়েদের নিয়ে আসলেন না দাদা? বৌদি, ও সরি, ইচ্ছে করে খুঁচিয়ে ঘা করা। ছেলের একটু শরীর খারাপ হলে বাবার সাথে সাথে নাতিকে নিয়ে বাড়ি চলে যাবেন। আমি কি আমার ছেলেকে দেখব না? ছেলেও মায়ের কাছে যাওয়ার জন্য জেদ ধরবে। অসুস্থ ছেলেকে বকতে মায়া লাগে সুপ্রিয়র। সেদিন বুবলু স্কুলে পৌঁছতে একটু দেরি হয়ে গেছে অহনার। সে সব সময় যে পথে যায়, আজ সে পথ বন্ধ, ঘুরে আসতে হয়েছে। রাস্তার উল্টো দিকে সবে গাড়ি দাঁড় করেছে, ছুটির ঘন্টা বেজে উঠল। অংশুমান আগেই পৌঁছে গেছেন, লাইন করে ছেলেরা বেরোচ্ছে। ওই তো দেখা যাচ্ছে। মাকে দেখেই বুবলু ছুটল মায়ের দিকে। অহনা বলতে যাচ্ছে আস্তে আস্তে, তখনই দেখলো একটা গাড়ি বেশ জোরেই তেড়ে আসছে যেন। বুবলু! অহনা ঝাঁপিয়ে পড়ে ঠেলে ছেলেকে দূরে সরিয়ে দিল। গাড়িটা ব্রেক কষতে কষতে সজোরে ধাক্কা দিল অহনাকে। নিমেষে ঘটে গেল সব। সকলে ছুটে এসেছে। বুবলু আতঙ্কিত, রাস্তায় রক্ত ছড়ানো। অহনা অজ্ঞান, তার নাক মুখ দিয়ে রক্ত ঝরে পড়ছে। 2 বালক বালিকা মায়ের পাশে লুটিয়ে পড়ে কাঁদছে। স্কুলের কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্স ডেকেছে, পুলিশ চলে এসেছে। কয়েক মিনিটের মধ্যেই অ্যাম্বুলেন্স ছুটল হসপিটালে। অংশুমান হসপিটালের কর্তৃপক্ষকে ফোন করে দিয়েছেন, স্ত্রীকেও ফোন করেছেন। প্রভাবতী মুখ কালো করে হসপিটালের ইমার্জেন্সির সামনে দাঁড়িয়ে আছে। আপনি চিন্তা করবেন না স্যার, উই উইল ডু আওয়ার বেস্ট, হ্যাভ ফেথ। সিনিয়র ডাক্তার এগিয়ে এসে বললেন। অহনাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে। প্রভাবতী নাতি নাতনিকে সামলাচ্ছেন, সবার বুক ঢিপ ঢিপ করছে। ওটি দরজায় লাল আলোটা তাদের উৎকণ্ঠা বাড়িয়ে তুলছে। এত সময় লাগছে কেন? এক সময় ডাক্তার ওটি থেকে বেরিয়ে আসলেন। কিছু বলতে পারছি না স্যার, হেড ইনজুরি হয়েছে, একটা পায়ের হাড়ও ভেঙেছে। ভাগ্য ভালো শরীরে আর কোনো বড় আঘাত নেই। তবে আমরা সব টেস্টের ব্যবস্থা করছি, ব্রেন এমআরআই করাচ্ছি, সিটি স্ক্যানও করাচ্ছি। আমাদের এখানেই হয়ে যাবে। ব্লাড লাগতে পারে, আমরা ব্লাড ব্যাংকে দেখছি। আপনার কোনো জানাশোনা আছে এ নেগেটিভ গ্রুপে? হ্যাঁ, আমার ব্লাড গ্রুপ এ নেগেটিভ, আমি ব্লাড দেব। এখনই লাগবে না স্যার, বাচ্চাদের আপনি বাড়ি পাঠিয়ে দিতে পারেন স্যার। না, আমরা মাকে ছেড়ে যাব না। 2 শিশু সজোরে কাঁদতে আরম্ভ করলো। অংশুমান সুপ্রিয়কে ফোন করলেন। তুমি কোথায়? তিনি নিজেকে সংযত করার চেষ্টা করছে। আমি বাড়ি ফিরছি বাবা। না, তুমি পিজি হসপিটালে চলে এসো। কি হয়েছে? সুপ্রিয় আতকে উঠল। বৌমা গাড়ি চাপা পড়েছে, ওটিতে আছে। সুপ্রিয় কাছাকাছিই ছিল, কয়েক মিনিটের মধ্যেই পিজিতে পৌঁছে গেল। দেখলো মা বাবা ভয়ার্ত বেদনার মূর্তি হয়ে দাঁড়িয়ে আছেন। ছেলে মেয়ে কাঁদতে কাঁদতে নেতিয়ে পড়েছে। সুপ্রিয় ছুটোছুটি করতে লাগলো। অনেকক্ষণ পরে অহনাকে স্ট্রেচারে করে ওটি থেকে বাহিরে নিয়ে আসা হলো। সকলে ছুটে গেল। না না, আপনারা ভিড় করবেন না, আমরা ওনাকে ব্রেন সিটি স্ক্যান করতে নিয়ে যাচ্ছি। কিডনি লিভার স্ক্যানও করতে হবে, ডাক্তার বললেন। সুপ্রিয় স্ট্রেচারের সাথে সাথেই চলল। বললাম তো, আপনারা অপেক্ষা করুন, ডাক্তার বিরক্তির সুরে বললেন। না ডাক্তারবাবু, আমাকে সাথে যেতে দিন, ও আমার স্ত্রী। ও আচ্ছা, ঠিক আছে। ঘন্টা খানেক পর অহনাকে ফিরিয়ে আনা হলো। যে আশঙ্কা করা হয়েছিল, অহনার গুরুতর ব্রেন হ্যামারেজ হয়েছে। কি হবে ডাক্তার, আপনি বলুন প্লিজ। সুপ্রিয় 2 হাত জোর করে বলল। চিন্তা করবেন না, আমি তো রায় সাহেবকে বললাম, আমরা যথাসম্ভব চেষ্টা করছি। ওনার বয়স তো তেমন বেশি নয়, তবে বুঝতে পারছি না ব্রেনে কতটা ড্যামেজ হয়েছে। সুপ্রিয় সভয়ে তাকিয়ে রয়েছে। অহনাকে আইসিইউতে রাখা হয়েছে। কিছুক্ষণ পরে ডাক্তার বেরিয়ে এসে বললেন,
মিসেস রায়ের জ্ঞান ফিরেছে, আপনারা একজন একজন করে দেখা করে আসুন। মিস্টার রায়, আপনি আগে যান, উনি আপনাকে চাইছেন। সুপ্রিয় ভয়ে ভয়ে ভেতরে ঢুকল। অহনার চোখ বন্ধ। সুপ্রিয় দেখল তার চোখের কোল থেকে অশ্রু ঝরে পড়ছে। স্যালাইন দেওয়া হয়েছে। মণি। সুপ্রিয় আস্তে করে তার কপাল স্পর্শ করল। অহনা চোখ খুলেছে, চোখের দৃষ্টি ঘোলাটে। তুমি ঠিক হয়ে যাবে মণি, ডাক্তার বলেছে। ডাক্তার তো বলবেই। অহনা হাসবার চেষ্টা করল। সে আবার চোখ বন্ধ করেছে। সুপ্রিয় তার হাত ধরে বসে আছে। এই শোনো। অহনা আবার চোখ খুলেছে। তুমি আমার ছেলে মেয়েদের দেখবে তো? আমি তো আর। অহনার কণ্ঠ অবরুদ্ধ হয়ে উঠল। সুপ্রিয় ফুপিয়ে কেঁদে উঠল। ছুটে বেরিয়ে গেল ঘর থেকে। ডাক্তার এসে অহনাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দিলেন। সুপ্রিয় রাতে সকলকে বাড়ি পাঠিয়ে দিল। মা বাবা কেউ যেতে চায় না, কিন্তু শেষ পর্যন্ত বাচ্চাগুলোর জন্য তাদের যেতেই হলো। 15 দিন হসপিটালে থাকবার পর অহনা হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে। তার একটা পা এখনো প্লাস্টারে। তবে সে যে মাথায় গুরুতর আঘাত পেয়েছিল, তার ফলে দৈবক্রমে কোনো স্থায়ী ক্ষতি হয়নি। ওষুধ খেয়ে যেতে হবে দীর্ঘদিন। মাথায় কোনো চাপ নিতে বারণ করেছেন ডাক্তার, তাই সে এখন বিশ্রামে রয়েছে। সুপ্রিয় 1 মাস ছুটিতে ছিল। সে যখন দিল্লিতে তার প্রেসিডেন্টকে জানালো তার স্ত্রীর অ্যাক্সিডেন্ট হয়েছে, তখন তিনি একটু ধন্দে পড়ে গিয়েছিলেন। তিনি জানতেন সুপ্রিয় ডিভোর্স হয়ে গেছে তার স্ত্রীর সাথে। আপনি বিয়ে কবে করলেন মিস্টার রায়? আমাকে তো নিমন্ত্রণ করেননি আপনি। না স্যার, আমার আগে স্ত্রীর অ্যাক্সিডেন্ট হয়েছে, তার সাথে আমার ডিভোর্স হয়েছে আমার মন বিকারের ফলে। কিন্তু সে আমার ছেলেমেয়ের জননী, সেই সম্পর্ক কখনো ছিন্ন হতে পারে না। সুপ্রিয় সংযত স্বরেই বলেছিল। দ্যাটস হোয়াট আই লাভ অ্যাবাউট ইন্ডিয়া। আপনারা আপনার কমিটমেন্টের ব্যাপারে সবসময় সিনসিয়ার থাকেন। মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন, ওকে, আপনি আপনার ম্যানেজারদের বুঝিয়ে দেবেন কাজ, আর মাঝে মাঝে খবর নেবেন। সুপ্রিয় আর অহনা এখন একসাথেই আছে। দুজনেই ভুলে গেছে যে তাদের ডিভোর্স হয়ে গেছে। সুপ্রিয় এখন একসাথে ঘুমায় না, এটাই যা ব্যতিক্রম। ছেলে মেয়ে ঘুমিয়ে পড়লে সে উঠে পাশের ঘরে চলে যায়। 2 মাস হয়ে গেছে অহনার পায়ের প্লাস্টার কাটা হয়ে গেছে। সে এখন স্টিক নিয়ে আস্তে আস্তে হাঁটে। ফিজিওথেরাপি চলছে। সেদিন ভোরে হঠাৎ সুপ্রিয়র ঘুম ভেঙে গেল। দেখলো অহনা এক হাতে স্টিক আর অন্য হাতে তার চায়ের কাপ নিয়ে দাঁড়িয়ে আছে। এক অদ্ভুত মায়াময় দৃষ্টি সেই চোখে। ভোরের প্রথম আলোর ছটা এসে পড়েছে তার শান্ত মুখে। পিঠে এক ঢাল কালো চুল ছড়িয়ে আছে। স্থির হয়ে তাকিয়ে আছে স্বামীর মুখের দিকে, যেন সে ভুলেই গেছে সুপ্রিয় তার প্রাক্তন স্বামী। মণি। হঠাৎ সুপ্রিয় চোখ মেলল। তুমি আবার চা করতে গেলে কেন এই অবস্থায়? না মানে আমি ঠিকই আছি। আমি তো জানি ভোরে বিছানায় একবার চা না খেলে তোমার ঘুম ভাঙে না। সে অভ্যাস কবেই ছাড়া হয়ে গেছে। কেন, রত্না তোমাকে বেডটি দেয় না? ওই পাচনের মতো চা খেলে সারাদিন আর কিছুই খেতে হবে না, জঘন্য। কত কিছু ছাড়া হয়ে গেছে মণি, সব আমার দোষ। সুপ্রিয় যেন স্বগতোক্তি করছে। আসছি বলে সুপ্রিয় বাথরুমে ঢুকে গেল। অহনা চেয়ে রইল। তারপর চায়ের কাপ সাইড টেবিলে রেখে ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে গেল। সবাই জীবনের ছন্দেই ফিরে গেছে। অহনা আবার ইউনিভার্সিটিতে যোগ দিয়েছে। সুপ্রিয় তার ফ্ল্যাটে চলে গেছে। বুবলু যদিও মায়ের কাছেই রয়ে গেছে। ইদানিং অহনা দেখছে 2 শিশু সবসময় বাবাকে নিয়েই কথা বলছে। সেদিন বিকেলে বুবলুকে কোলে টেনে অহনা বলল, তুমি বাবার কাছে যাবে বুবলু? তুমি আমাকে আবার বাবার কাছে পাঠিয়ে দেবে মা? আমি তো কিছু দুষ্টুমি করিনি। না বাবা, তুমি তো ভালো ছেলে, সোনা ছেলে আমার, তুমি কোনো দুষ্টুমি করনি। বাবা তো এই বাড়িতে একা আছে তাই। কেন মা, বাবা আমাদের সাথে এখানে এসে থাকে না কেন? তোমার যখন শরীর খারাপ ছিল তখন তো বাবা এখানেই ছিল। বুবলু তার ছোট ছোট হাত দুটিতে মায়ের গলা জড়িয়ে ধরেছে। অহনার কাছে ছেলের প্রশ্নের কোনো উত্তর ছিল না। সে ভেবেছিল সুপ্রিয় আর তাকে ছেড়ে যাবে না। তখনই দেখল সুপ্রিয় হাতে একটা ঢাউস সুটকেস নিয়ে দাঁড়িয়ে আছে।
কি এটা? অহনার চোখে বিস্ময়। বুবলুর সব জামা কাপড় আছে এতে। বুবলু তো তোমার কাছেই থাকবে। কেন, কি হলো প্রিয়? না, আমি ছেলেকে মানুষ করার যোগ্যতা রাখি না। আমি আমার অহমিকার জন্য তোমার জীবন নষ্ট করেছি। আমি চাই না আমার জন্য ছেলের জীবনটা নষ্ট হয়। না প্রিয়, তুমি সেটা করতে পারো না। তুমি জানো না, সেদিন বুবলুর টিচার আমাকে ডেকে বলেছে আপনার ছেলে কেমন যেন হয়ে যাচ্ছে, পরীক্ষার খাতায় সব উত্তর ঠিক লিখছে, কিন্তু কিছু জিজ্ঞাসা করো মাথা হেট করে দাঁড়িয়ে থাকবে। আমি অমানুষ, কারো চোখের জলের ধার ধারিনি। আমার বিষাক্ত ছায়া যেন আর কখনো আমার ছেলেমেয়ের জীবনে না পড়ে। সুপ্রিয় দু চোখ ভেসে গেছে উদ্বেলিত অশ্রুর প্লাবনে। না গো, তুমি তোমার ছেলেমেয়ের প্রাণ। তুমি সেদিন চলে গেলে ওরা আমাকে প্রতি মুহূর্তে জিজ্ঞাসা করছে বাবা কেন চলে গেল মা? তোমার শরীর খারাপ হলেই কি বাবা আমাদের কাছে আসবে? রিমঝিম বলে, আচ্ছা মা, আমি যদি খুব... অহনা ফুপিয়ে উঠল। রিমঝিম এসে বাবার গলা জড়িয়ে ধরেছে। বাবা, তুমি আমাদের সাথে এখানেই থাকো না কেন গো? তুই যাস না টুবাই, মা বাবার সম্পর্ক কখনো শেষ করে দেওয়া যায় না। প্রভাবতী কোনো এক সময় এসে দাঁড়িয়েছেন সেখানে। দেয়া জানি মা, কিন্তু আমি মনির প্রতি যা অন্যায় করেছি তার কোনো ক্ষমা হয় না। তবে তুই আমার মাথায় হাত দিয়ে কথা দে, তুই আর কখনো এইভাবে বৌমাকে কষ্ট দিবি না। হ্যাঁ মা, সব আমার দোষ। তুমি কি একবার আমাকে ক্ষমা করতে পারবে মনি? সুপ্রিয় করুণ স্বরে হাত জোড় করে অহনার দিকে তাকালো। না গো, তুমি এইভাবে হাত জোড় করো না, আমার ভালো লাগে না। অহনা সুপ্রিয়র হাত থেকে সুটকেসটা নিয়ে একদিকে রেখে দিল। তুমি যাও, স্নান টান সেরে এসো, আমি চা বসাচ্ছি। দুই বালক বালিকা আনন্দে লাফিয়ে উঠল। আজ সুপ্রিয় বুঝেছে অগ্নি সাক্ষী করে বিয়ের সময় যে মন্ত্র সে পাঠ করেছিল তার মর্ম। যেমন স্বামী স্ত্রীর সম্পর্ক জন্ম জন্মান্তরের, তেমনি মা বাবার সম্পর্ক অবিচ্ছেদ্য। ধন্যবাদ সকল বন্ধুরা। এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে সমস্ত গল্পের নোটিফিকেশানগুলি সবার প্রথমেই আপনাদের কাছে পৌঁছে যায়।